জি 24 ঘন্টায় জ্যাক হলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টার পাঁচ। যে খবর আমরা দিনভর জি 24 ঘন্টায় দেখিয়েছি, 26-এর আগে 17টা জেলাকে টার্গেট করছে বিজেপি। জোড়া অস্ত্র, একদিকে এসআইআর, অন্যদিকে হিন্দু ভোট বাড়ানোর ভরসা, এবং সেই জায়গা থেকে জেলায় জেলায় বিধানসভা ওয়ারি সিএতে জোর দেওয়া হচ্ছে বিজেপির তরফে, এবং রীতিমতো ক্যাম্প হয়েছে। প্রশ্ন উঠছে যে এতে শাসক দল কতটা চাপে পড়বে বা বিজেপি কোনো ডিভিডেন্ড তুলতে পারবে কিনা, এইটা নিয়ে আজকে আলোচনা করবো। আমাদের সঙ্গে বিজেপির শঙ্কুদেব পান্ডা থাকবে, তবে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের তরফে। বৈশ্বনাথদার কাছে শুরুতে যাওয়ার আগে, বৈশ্বনাথদা, শ্রমিক ভট্টাচার্য এই সিএ নিয়ে যখন প্রশ্ন উঠেছিল, কুণাল ঘোষ যখন প্রশ্ন তুলেছিলেন যে সিএ বা এই জাতীয় কাজ বিজেপি করছে কেন, আর এটা বিভাজনের চেষ্টা, শ্রমিক ভট্টাচার্যের কি বক্তব্য শুনি আপনার কাছে আসছি। আমরা বাংলাদেশে অত্যাচারিত, পাকিস্তানে অত্যাচারিত সংখ্যালঘুদের পক্ষে। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, উদ্বাস্তুদের পক্ষে, যারা ধর্ম বাঁচানোর জন্য, নিজের সম্ভ্রম বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য ভারতবর্ষকে নিজের দেশ বলে এখানে চলে এসেছে, তাদের নাগরিকত্ব দেওয়ার আমরা পক্ষে। আজকে তাদের জন্য লড়াই করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নেহেরু লিয়াকত চুক্তির বিরোধিতা করে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। সেদিন থেকে এই লড়াই চলছে। তো এই লড়াইয়ের শেষ তো আমরা দেখে ছাড়ব, আমরা দেব। তাদের দায়িত্বকে সুনিশ্চিত করবার যে দায়িত্ব কংগ্রেস সরকার নিয়েছিল, যেটা কংগ্রেসের করার কথা ছিল, সেটা তারা করেনি। কংগ্রেস বিবৃতি দিয়েছে, বাস্তবায়িত করছে বিজেপি। বৈশ্বনাথদা, গেরুয়া শিবিরের তরফ থেকে নির্দিষ্ট করে বলা হচ্ছে যারা শরণার্থী হিন্দু তাদেরকে একেবারে সমান সুযোগ করে দেওয়া, অধিকার দেওয়া, এবং যারা ভারতীয় মুসলিম তাদেরও পাশে রয়েছে বিজেপি। যদি তাই হয়, তাতে তৃণমূল কংগ্রেসের আপত্তি কোন জায়গায়? প্রথমত সিএএ যেটা বলা হচ্ছে, এটা 2021-এও বলা হয়েছিল বিধানসভা নির্বাচনের আগে। প্রতিবার নির্বাচন আসে তখনই ওই সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কথা বিজেপি স্মরণ করে। এটা একটা ভাওতা। এই যে ভাওতা দিচ্ছে, ওরা যে বলছে যে আমরা ক্যাম্প করব, 700টা ক্যাম্প করব, এই যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ওরা নাগরিকত্বের যে দেবে বলছে, সেটা বিজেপির লোকাল লিডার এবং পঞ্চায়েত সদস্যের কোনো এখতিয়ার আছে কি? মানুষকে মিথ্যে কথা বলা, মানুষকে ভাওতা দেয়া, এটা হলো বিজেপির কাজ। আমরা বারবার বলছি, এদেশে যারা জন্মেছেন, এদেশে যারা বড় হয়েছেন, এদেশে যারা পড়াশুনো করেছেন, এখানে চাকরি করেছেন, এখানে বিবাহ করেছেন, সন্তানের বাবা হয়েছেন, তাদেরকে আবার নতুন করে নাগরিকত্ব দিতে হবে কেন? আমরা তো এই আইনটারই বিরোধী, এই সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটারই বিরোধী। তো আমরা এখানে এটা চালু করার বিরোধী। এটা কেবলমাত্র ওরা দিচ্ছে, কেবলমাত্র নির্বাচনের আসলেই ওদের এটা মনে পড়ে। 2021-এও এটা করেছিল, তারপর মানুষ ওদের প্রত্যাখ্যান করেছিল। আবার 2026-এর সময় এই সিএএ একটা নতুন করে দিচ্ছে, এবং তার সঙ্গে এবার ওরা আর একটা এসআইআরের নাম করে কারচুপি করার চেষ্টা করছে। মানুষ বিজেপির এই ভাওতাকে গ্রহণ করবে না। বিজেপিকে যেভাবে পরাজিত করেছে বিগত দিনগুলোতে, এবারও ঠিক একইভাবে পরাজিত করবে। বৈশ্বনাথ, এই যে এসআইআর এর কথা বলা হচ্ছে, এই এসআইআর যদি হয়, সত্যি কি আপনাদের কোনো চাপ হবে? কারণ মানে যেরকম বিরোধিতা আপনাদের তরফ থেকে আসছে এসআইআর নিয়ে, তাতে তো মানে গেরুয়া শিবির বলতেই পারে যে এতে তৃণমূলের অস্বস্তি হবে, তৃণমূলের চাপ বাড়বে। এসআইআর প্লাস সিএ, দুটো অস্ত্র নিয়ে জন্য তারা ঝাঁপিয়ে পড়তে চাইছে। সত্যি কি তাই? না, এসআইআরের বিরুদ্ধে তো ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল, শুধু তৃণমূল কংগ্রেস নয়, বিজেপি বিরোধী যে কোনো রাজনৈতিক দল পার্লামেন্টে বলেছিল এটা একটা আলোচনা হোক, যে বিশেষ নিবিড় সংশোধনের কথা ওরা বলছে, এটা পার্লামেন্টের ফ্লোরে আলোচনা হোক। বিজেপির কেন তাতে সম্মতি দিল না? কেন একটা এসআইআরের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় তারা আনতে চাইছেন, অথচ পার্লামেন্টের জনপ্রতিনিধিরা রয়েছেন, তারা দেশের সর্বোচ্চ যারা নির্বাচনে জিতেছেন, তাদের মধ্যে কেন এটা আলোচনা হলো না? আমরা দেখেছি যে মধ্যপ্রদেশের সরকার ভেঙে দেওয়া, আমরা দেখেছি মহারাষ্ট্রের নির্বাচনে ভোটার লিস্টের কারচুপি, দিল্লিতে ভোটার লিস্টের কারচুপি করেছে।
বিহারের 66 লক্ষ ভোটারদেরকে বাদ দেওয়া হয়েছে, তারপর সুপ্রিম কোর্ট তার মধ্যে ইন্টারফেয়ার করেছে, তারপরে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং অন্তর্ভুক্ত করার পরে আবার 47 লক্ষ নাম ওরা রয়েছে, বাকি ভোটারদের ওরা বাদ দিয়েছে। ভোটার লিস্টের কারচুপি করার যে বিষয়টা আপনি বলুন না, নির্বাচন এলে যদি 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 এরকম কোনো চেষ্টা হয় তর্কের খাতিরে ধরে নিই, তাহলে সেটা চেক পয়েন্ট তো রয়েছে না আপনাদের এত দুর্দান্ত সংগঠন, আপনাদের এজেন্ট একেবারে ব্লকে ব্লকে, আপনাদের নজর এড়িয়ে কারচুপি সম্ভব? না, বিহারে বা মহারাষ্ট্রের আর দিল্লির যে অভিজ্ঞতা, তাতে ভারতবর্ষের বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলই বলেছে যে ভোট চোর গদি চোর, এই স্লোগান তো ওদের বিরুদ্ধে হয়েছে। দেখা গেছে যে যাদের নাম বাদ গেছে, যার নামে অবজেকশন করে ভোটার নির্বাচন কমিশনকে দেয়া হয়েছে, দেখা গেছে সেই ভদ্রলোক এসে বলছে আমি এরম এদের নামে কোনো অবজেকশন দিইনি। সেটাও তো টিভিতে আমরা খবরের মাধ্যমে দেখেছি। এইখানে আপনি বলুন না, একটা এসআইআর এর পদ্ধতি শেষ করতে কতদিন সময় লাগবে? 2002 সালের পরে এতদিন পরে এসে ভোটার লিস্টের সংশোধনের কাজ হচ্ছে কেন? তাহলে লোকসভা নির্বাচনে যে নরেন্দ্র মোদী নির্বাচিত হলো যে ভোটার লিস্টের ওপর দাঁড়িয়ে, যে নির্বাচনে দ্বারা নির্বাচিত হয়ে উনি প্রধানমন্ত্রী, উনি দায়িত্ব পালন করছে, ওনার গভর্নমেন্ট চলছে, সেই দায়িত্বে সেই যারা ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টটা আজকে হঠাৎ করে কি করে এটাকে 1 কোটি নাম আগে থেকেই ঘোষণা করছে, শান্তনু ঠাকুর 1.5 কোটি, শুভেন্দু 1 কোটি, আবার কেউ 1 কোটি 25, 1 কোটি 20, যে যার মতো বলে বলছে যে নাম বাদ যাবে। তাহলে এটা কেন, কি করে বলছে? তার মানে ওরা নির্বাচন কমিশনে জ্ঞানেশ কুমারকে বসিয়েছে, যে একটা সাংবিধানিক সংস্থা যাকে আমরা সম্মান করি, একটা কনস্টিটিউশনাল বডি, সেই বডিতে একটা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দিয়ে সেখানে একটা হস্তক্ষেপ করা, গণতন্ত্রের উপর হস্তক্ষেপ করা, নির্বাচনের যে লিস্ট, ভোটার লিস্ট, তার উপরে হস্তক্ষেপ করা, এটা তো পরিকল্পনা মাফিক ওরা এটা করবার চেষ্টা করছে। আমরা কোনো রকমভাবে একজন বৈধ ভোটারের নাম বাদ হতে দেবো না বাংলায়, এটা আমরা অঙ্গীকার করেছি। বৈষ্ণবদা, এই যে 17টা জেলাকে বিজেপি বলছে তারা টার্গেট করছে এবং সেই 17টা জেলায় ইনিশিয়াল ফোকাস করছে তারা, যদি আমি তর্কের খাতিরে ধরে নিই এই 17টা জেলা হিন্দু প্রধান, হিন্দু ভোটকে কনসলিডেট করতে চাইছে বিজেপি, এর আগেও যখন বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছিল, আপনাদের তরফে অঙ্ক কষে দেখিয়ে দেওয়া হয়েছিল যে শুধু মুসলমান ভোটে অন্তত তৃণমূল জেতে না, একটা হিন্দু ভোটের বড় সংখ্যক আপনাদের পেছনে রয়েছে। তারপরেও বিজেপির তরফে এই অঙ্কটা কেন বলে আপনার মনে হয়? কিসের নিরিখে হঠাৎ করে নতুন করে কোন অস্ত্র তাদের হাতে? একটা রাজনৈতিক দলের যদি অন্য কোনো কর্মসূচি না থাকে, সামনে তাদের কোনো অন্য বক্তব্য না থাকে, তাহলে তো তারা এই ধর্মকে দিয়েই মানুষকে বিভাজিত করবে। আপনি বলুন না, একটা দল, রাজনৈতিক দল, তার যদি রাজনৈতিক কর্মসূচি থাকতো, তাহলে সে কি করে শুধুমাত্র একটা ধর্মকে আঁকড়ে ধরে সেই ধর্মকে ভাঙিয়ে একটা রাজনৈতিক দল গদি পাবার চেষ্টা করতে পারে? আপনি বলুন, অসমে আমাদের বাংলার মানুষদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে, বাঙালিদেরকে বলা হচ্ছে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি, আমাদের অমিত মালব্য বলছে বাংলা কোনো ভাষা নয়, আমাদের বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে অন্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে, সে তারা যারা জীবন জীবিকার জন্য গেছে, কারুর জলের লাইন কেটে দেওয়া হয়েছে, কারুর ইলেকট্রিকের লাইন কেটে দেওয়া হয়েছে, একজন অন্তঃসত্ত্বা মহিলাকে ফরেনার্স অ্যাক্ট দিয়ে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেই অন্তঃসত্ত্বা মহিলা সুইটি বিবি, সোনালী বিবি, তারা এখনও কারাগারের অন্তরালে রয়েছে। তো এইটা যদি বিজেপির ন্যারেটিভ বা এইটা যদি বিজেপির রাজনীতি হয়, যে একটা বিশেষ সম্প্রদায়, উত্তরবঙ্গে একটা গণ্ডগোল হলো, সেখানেও বলছে একটা বিশেষ সম্প্রদায়ের লোক, শুভেন্দু বলছে, আক্রমণ করেছে, যেখানে যা ঘটনা করছে সেখানেই ধর্ম দিয়ে বিভাজন, মানুষকে বিভাজন, এই যে বিভাজনের রাজনীতি, ভেদাভেদের রাজনীতি, মানুষকে ভাগ করার রাজনীতি, এটা কি বাংলার মানুষের পরম্পরার সঙ্গে যায়? বাংলার যে সংস্কৃতি, বাংলার যে কৃষ্টি, বাংলার যে মানুষের চিন্তাধারা ভাবনা, তার সাথে কি বিজেপির এই ধরনের ভাগ করার রাজনীতি যেতে পারে? আমার তো মনে হয় না যেতে পারে। তাই জন্য ওরা এরকম আজে বাজে করে 17টা জেলাটার কিচ্ছু হবে না, আপনি ভোটের ফলে লিখিয়ে দেবেন। গতবারে তো অমিত শাহ বলেছিল আপ কি বার 200 কি পার, আমরা ঝিলকা উস পারে পাঠিয়ে দিয়েছিলাম। না, কিন্তু বৈষ্ণবদা, এটা তো মানবেন যে এই রাজ্যে বাংলাদেশিরা রয়েছে, অনুপ্রবেশকারীরা রয়েছে, এটা তো আপনি মানবেন?
বর্ডারটা কাদের দায়িত্ব বলুন তো গার্ড দেবার? না না, আমি কার দায়িত্ব Border সেদিকে security যাচ্ছি না, force আমি তার বলছি তো মাইনেটা কে দেয়? তারা যে আছে দেশের এবং স্বরাষ্ট্র তাদেরকে মন্ত্রকের চিহ্নিত করা যে প্রয়োজন এটা তো আপনি মানবেন। তারা আছে মানে কাদেরকে বলছেন? বাংলা ভাগ হওয়ার পর থেকে বহু বাংলার মানুষ ওপার বাংলা থেকে এপার বাংলায় এসছেন, এইটা তো বহুদিন আগে এই ঘটনা ঘটেছে। কিন্তু এইটা যে ওনারা বলছেন যে এখানে অনুপ্রবেশকারীরা ঢুকেছে, সেই অনুপ্রবেশকারীদের ঢোকার জন্য যদি কেউ দায়ী এবং দায়িত্ব থাকে তাহলে তো সেটা কেন্দ্রীয় সরকারের না না, দায়িত্ব। অবশ্যই সেটা তো বৈষম্যটা আপনারা প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর তুলতে দায়িত্ব পারেন, ছিল, কারণ স্বরাষ্ট্র সীমান্ত মন্ত্রকের নিরাপত্তার ছিল। দায়িত্ব বিএসএফ এর, আপনারা এটা প্রশ্ন আগেও তুলেছেন, আবারও তুলতে পারেন। আমি নির্দিষ্টভাবে জানতে চাইছি এই রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশ হয় কি হয় না, এবং হয়ে এখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে, কারণ ধরাও পড়েছে, পুলিশই তাদেরকে বারবার গ্রেফতার করেছে, তারা আছে এটা আপনি মানেন তো? এবং যদি তারা থেকে থাকে তাদেরকে চিহ্নিত করা প্রয়োজন, এটাও আপনি মানেন তো? দেখুন, এটা কিন্তু বিজেপির পলিটিক্সের একটা এটা হলো ওদের পলিটিক্সের একটা ইস্যু। ওরা বলছে যে ওখানে বাংলাদেশ থেকে যারা এসছে তারা যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, জৈন হয়, খ্রিস্টান হয়, তাহলে এরা হলো শরণার্থী, আর মুসলিমরা হলে এরা হলো অনুপ্রবেশকারী। এই যে মানুষে মানুষে ভাগ, এটাই তো ওদের পলিটিক্স। এটা তো আপনি মানবেন, বাংলাদেশ থেকে অন্য ধর্মের যদি লোক এসে থাকে তাহলে তারা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী। আর যদি মুসলিমরা এসে থাকে তাহলে সে হলো আপনার এখানে অনুপ্রবেশকারী। এই যে ন্যারেটিভ, রং ন্যারেটিভ, এই যে ভুল মানুষকে বোঝানো, এটা তো বিজেপির পলিটিক্স। এই বিজেপির এই পলিটিক্সের সঙ্গে তো আমাদের কোনো মত মিলবে না। আমরা চাই যে বাংলায় যারা আমরা আছি সবাই একসাথে আছি, এখানে মানুষ এক ছাতার তলায় আছে, কোনো বিদ্বেষের রাজনীতি নেই, ভাগাভাগির রাজনীতি নেই। ওরা এটাকে চাগার দেওয়ার চেষ্টা করছে, যে কোনো প্রাভে ওরা একটা গন্ডগোল লাগিয়ে, দাঙ্গা লাগিয়ে, ওরা যেখানে যেখানে সরকার গড়েছে তার আগে ওরা একটা রাইট করেছে, এখানেও একটা অশান্তি পরিবেশ তৈরি করতে চাইছে ধর্মে ধর্মে বিভাজন করে। আমরা এই রাজনীতিটাকে অ্যাকসেপ্ট করছি না, এই বক্তব্যটাকে অ্যাকসেপ্ট করছি না। মানে আপনি বলতে চাইছেন যদি আজকে রাম ও রহিম বাংলাদেশ থেকে আসে তাহলে সিএতে রামকে নাগরিকত্ব যদি দেওয়া হয় রহিমকেও দিতে হবে, আর নয়তো দুজনকেই অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিতে হবে, এটা আপনার বক্তব্য, তাই তো? না, আমার বক্তব্য হলো যে বর্ডার সিকিউরিটি ফোর্স কাউকে এখানে ঢুকতে না দেওয়ার দায়িত্ব তাদের। এই দেশে যারা বহু বছর ধরে বসবাস করছে, যারা এখানে দিনে এখানে চাকরি করেছে, এখানে থেকেছে, এখানকার মানুষের সঙ্গে এক হয়ে রয়েছে, তাদেরকে নতুন করে তারা যে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর আসামের মতো চেষ্টা করছে, এটা আমরা কখনোই ভালোভাবে গ্রহণ করতে পারি না। আমরা চাই সবাই মিলেই এখানে মিলিতভাবে রয়েছে। সিএর যে নতুন আইন, এই আইনটা আমরা এই রাজ্যে কার্যকর করতে চাই না। আচ্ছা, এবারে শঙ্কুদেবের কাছে আমি একটু যাব। শঙ্কুদেব পণ্ডা রয়েছেন আমাদের সঙ্গে। এই যে 17টা জেলা ধরে যে অঙ্কটা বিজেপি করার চেষ্টা করছে এবং বিধানসভা বাড়ি সিএর ক্যাম্প, কোন অঙ্কে শঙ্কু? আচ্ছা, প্রথমেই আমি বলবো যে একজন আইনজ্ঞ হয়ে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের মতো একজন আইনজীবী কী করে মূর্খের মতো কথা বলেন। আমি ওর প্রতি ব্যক্তিগত সম্মান রাখি, মূর্খ না হলে কেউ বলেন যে আমি একটা সর্বভারতীয় স্তরের আইন বলছেন আমি এখানে কার্যকর করতে দেবো না। এটি পাকিস্তান নাকি না বাংলাদেশ? এটা ভারতের অঙ্গরাজ্য নাকি এটা আলাদা স্বাধীন রাষ্ট্র যে আমি আমার এখানে ভারতীয় আইন কার্যকর করতে দেবো না? কাদের জন্য দালালি করছেন? কারা এরা? কোন অনুপ্রবেশকারী? আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী বৈশ্বনাথ চট্টোপাধ্যায়? আমার প্রশ্ন আপনার কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় দাঁড়িয়ে নিজে কাগজ ছুঁড়ে মেরে বলেছিলেন যে দেখুন কত বেআইনি হচ্ছে অনুপ্রবেশকারীরা ভারতবর্ষের মধ্যে ঢুকে বসে আছে এবং তারা ভোটার লিস্টে ঢুকে পড়েছে। আমি আমার কথা বলছি না, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বাংলাদেশের ভোটারদের লিস্টে যাদের নাম আছে তাদের বাংলাতেও নাম আছে। আপনি আজকে 14 বছর ক্ষমতায় আছেন, আজকে আপনি ক্ষমতা থেকে যাওয়ার মতো পরিস্থিতিতে পৌঁছেছেন, এখনো পর্যন্ত সেই সংখ্যাটা কমানোর বদলে 10 গুণ বাড়িয়ে দিয়েছেন। আমি কার কথা বলছি? আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি, যিনি বলেছিলেন নো আইডি কার্ড নো ভোট। এই আদর্শ নিয়ে তিনি নেমেছিলেন রাস্তায়। তিনি ইলেকটোরাল রিফর্মস তার সবথেকে বড় কথা নাকি উনি বলেছিলেন বলে উনি দাবি করেন। তাহলে ওনার সরকার, ওনার দলের নেতা ওইখানে বসে বসে বলবেন যে আমরা এটা করতে দেবো না? এরা কারা? কারা এখানে ঢুকে পড়েছে?
যত বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী তারা এখানে বসে আছেন। প্রথমেরা বলেছিলেন একজনেরও নাম কাটতে দেবো না, চড় খেয়েছেন, সুপ্রিম কোর্টে গেছিলেন। উনি আইনজ্ঞ, উনি জানেন, উনি এসব বলবেন না প্রকাশ্যে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অসম্মান হবে বলে ওনার দল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছিলেন লড়তে। ওনারা তখন আশাবাদী ছিলেন, বলেছিলেন সুপ্রিম কোর্টে ডেকে নেবো, আমরা আটকে দেবো। সুপ্রিম কোর্ট বলেছে এসব চলবে না, এসআইআর হবে, এসআইআর করতে হবে, এসআইআর ইজ আ নর্মাল প্রসেস। কিন্তু সেই এসআইআরটা এনারা ম্যানিপুলেট করতে শুরু করেছিলেন। আপনার মনে আছে মুখ্যমন্ত্রী প্রকাশ্য একটা সভায় অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে বলেছিলেন যে চাকরি এখানেই করতে হবে, যারা এসআইআর ফেসআইআর করতে যাচ্ছেন দেখে নেবো, কোনো নাম যদি বাদ যায়। এসব হুমকি টুমকি দিয়েছেন কেন? কারণ কি? তারা তো ভাই আইন মেনেই কাজ করবে। আপনাদের আইন মেনে কাজ করতে গিয়ে ইলেকশন কমিশন কি দেখছেন? দেখছেন আপনাদের অ্যাপয়েন্ট করা হচ্ছে ব্লকের এই সমস্ত বিএলও, তারা কি করেছে না বেআইনি সব ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে। দুজনের বিরুদ্ধে এফআইআর করতে বললো, সে কি কান্নাকাটি। আমি সেদিনই বুঝেছি যে এফআইআর এটা করবে না, কারণ এফআইআর করলে তদন্ত হবে, তদন্ত হলে ধরা পড়বে তৃণমূল কংগ্রেস আর তার কোন এজেন্সি এই সমস্ত বেআইনি ভোটার লিস্ট তৈরি করতে হচ্ছে ইনিশিয়েট করেছে, তারা জেলে যাবে, সেই ভয়ে এফআইআরটা এখনো করছে না। এই যে এতজন বলছে আমরা কাজ করব না, কেন করব না? কারণ তারা জানেন তারা মাঠে নেমে কাজ করতে পারবেন না। আমি আপনাকে বলছি যে পশ্চিমবঙ্গে এই অ্যাডমিনিস্ট্রেশনকে রেখে ফ্রি অ্যান্ড ফেয়ার ইনভেস্টিগেশন করে এসআইআর ইমপ্লিমেন্ট করা পসিবল নয়। এখানে রাষ্ট্রপতি শাসনের মাধ্যমেই এসআইআর করতে হবে, আপনি মিলিয়ে নেবেন, এরা করতে দেবে না। এরা আটকে রেখে 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 এমন জায়গায় নিয়ে যাবে যে সেই টেনিওর এদের শেষ হয়ে যাবে, বলবে এখনই নির্বাচন করান, টেনিওর শেষ হয়ে গেছে। কিন্তু আপনি জানবেন যে ইলেকটোরাল কলেজ যদি একটা প্রপারলি তৈরি না হয়, বৈশ্যদাও আমার সাথে একমত হবেন, উনি বিশিষ্ট আইনজীবী, উনি জানবেন যে ভাই ভোটার তালিকা এইটা যদি ঠিক না হয়, কারা ভোটার, আমি কি করে ভোটটা করাবো? ইলেকটোরাল কলেজ তৈরি করতে গেলে আইন বলছে যে এসআইআর করতে হবে। আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ শঙ্কুদেব, অনেক ধন্যবাদ বৈষ্ণবদা। ফিরাসি বিরতির পর সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।